হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম আছে, আর সেই এক্সামে কিন্তু তোমরা এখান থেকে কিছু কোশ্চেন কমন পাবেই। তো চলো শুরু করি আজকের ক্লাস। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কেমন? দেখো, পিভি লেখচিত্রটা কেমন সেটাকে বুঝতে হবে। এইটা পি, এইটা ভি। স্থির উষ্ণতা মানে বয়েলের সূত্র, এইটা হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, এর প্রকৃতি কেমন এইটা দেখতে সমপরা বৃত্তাকার। ঠিক আছে, সমপরা বৃত্তাকার মনে রেখে দেবে। পি চাপ ও উষ্ণতায় ভি আয়তন, আচ্ছা এক মিনিট, এটা টি উষ্ণতায় হবে। হ্যাঁ, পি চাপ ও টি উষ্ণতায় ভি আয়তন একটি আদর্শ গ্যাসের ভর ডাব্লু গ্রাম এবং মোলার ভর এম গ্রাম পার মোল। গ্যাসটির অবস্থা সমীকরণ লেখো। দেখো, একটা গ্যাসের অবস্থা সমীকরণ মানে কোনটা বুঝি আমরা? পিভি সমান এন আর টি, কিন্তু তোমাকে তো এন বলা নেই বাবা, তাহলে এন এর জায়গায় তুমি কি লিখবে? ডাব্লু বাই এম আর টি। ডাব্লু হচ্ছে মোট ভর আর এম হচ্ছে মোলার ভর, ব্যাস উত্তর হয়ে গেল। খুব নিম্ন চাপে কোন গ্যাস বয়েলের সূত্র মেনে চলে? হাইড্রোজেন গ্যাস। মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিভি সমান এনআরটি সমীকরণে আর এর মাত্রা নির্ণয় করো। দেখো, আর এর মাত্রা নির্ণয় করতে যখন বলেছি তাহলে নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেখাতে হবে। পিভি সমান এনআরটি, তাহলে আর সমান কত হবে? যে পিভি বাই এনটি। তাহলে মাত্রা হবে, দেখো, এম এল ইনভার্স টি ইনভার্স বাই এন এর মাত্রা মোল আর টি এর মাত্রা থিটা। ঠিক আছে, তাহলে এবার এইটা কি হবে ফাইনালি? এম এল ইনভার্স, তোমরা সমান দিয়ে লিখবে নিচে, এখানে জায়গা নেই বলে আমি পাশে লিখলাম। এম এল ইনভার্স টি ইনভার্স, ঠিক আছে, মোল ইনভার্স থিটা ইনভার্স, ব্যাস হয়ে গেল। বোঝা গেল? মাত্রা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। খনিতে মার্স গ্যাসের উপস্থিতি বোঝাতে বিপদ সংকেত হিসাবে ব্যবহৃত বৈদ্যুতিক ঘণ্টায় গ্যাসের কোন ধর্মকে কাজে লাগানো হয়? ব্যাপন ধর্মকে। ঠিক আছে, ব্যাপন ধর্ম। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক কি? পি ভ্যারিজাজ ডি। তার মানে চাপ বাড়লে ঘনত্ব বাড়বে। কোনো গ্যাসের মোলার আয়তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? চাপ এবং উষ্ণতা। মনে রাখবে, কারণ অ্যাভোগাড্রো সূত্রতে এটাই বলা আছে, চাপ ও উষ্ণতা ধ্রুবক থাকলে, ঠিক আছে, সম পরিমাণ সকল গ্যাসের মোল সংখ্যা সমান হয়। তাই না? কি পড়েছিলে? ভি ভ্যারিজাজ এন পড়েছিলে না? এটা কখন হবে? যদি চাপ আর উষ্ণতা একই থাকে, মানে যদি চেঞ্জ না হয়। বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। একদম ইজি প্লাস ইম্পর্টেন্ট। কি হবে না? পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরের দিকে উঠলে আয়তনের কি পরিবর্তন হবে? আয়তন কমে। কেন? চাপ, সরি আয়তন কমে বলছি, দেখেছো? আয়তন বাড়ে। কেন বলো তো? কারণ চাপ কমছে, আর চাপ কমলে আয়তন বাড়বে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? আচ্ছা, এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নেই, তাই এটা অ্যাভয়েড করলাম। এটা দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। একদম ঠিক, সত্য। চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্রটি কেমন? চার্লসের সূত্রে তুমি যদি ভি বনাম টি লেখচিত্র দেখো, এদিকটা ভি এদিকটা টি, তাহলে লেখচিত্রটা ঠিক হবে এরকম। ঠিক আছে, তাহলে কেমন হবে এটা? মূল বিন্দুগামী সরলরেখা। লিখে নেবে, মূল বিন্দুগামী সরলরেখা। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23। পরম শূন্য উষ্ণতা সাপেক্ষে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো। খুব ইম্পর্টেন্ট, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, তার মানে ভি ভ্যারিজাজ টি। শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা? আর্দ্র বায়ু। ঠিক আছে, যতগুলো কোশ্চেন নিয়ে এসেছি সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কি হবে? রামধনু। ঠিক আছে, রামধনু। দৃশ্যমান বর্ণালীর কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? সব থেকে কম হচ্ছে বেগুনি, আর সব থেকে বেশি লাল। মনে রাখবে, হ্যাঁ, সব থেকে বেশি হচ্ছে লাল আর সব থেকে কম হচ্ছে বেগুনি। আর একটা কথা মনে রাখবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, তাহলে বেগুনির কম্পাঙ্ক বেশি আর লালের কম্পাঙ্ক কম। আর তরঙ্গ দৈর্ঘ্য যখন বলবে তখন বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম আর লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা, উত্তল লেন্সে কোন অবস্থানে বস্তু থাকলে বস্তুর সৎ অবশীর্ষ এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়? দেখো, একটা কথা বলি, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এটা হচ্ছে একটা উত্তল লেন্স।
তুমি যদি এখানে বস্তু রাখো সেম আকারের প্রতিবিম্ব এখানে তৈরি হবে কখন বলো তো? যদি এটা 2f হয় তাহলে এইদিকেও 2f এ তৈরি হবে। তাহলে এখানে কি লিখবো? যদি 2f এ বস্তু থাকে। দূরের জিনিস দেখতে অসুবিধা হলে কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে? দূরের জিনিস অসুবিধা হচ্ছে, কাছের জিনিস দেখতে পাচ্ছি, তাহলে ত্রুটিটা কেমন ত্রুটি? ত্রুটিটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। আর হ্রস্ব দৃষ্টি ত্রুটিতে মানে প্রতিকার করতে কি লেন্স ব্যবহার করি আমরা? অবতল। ঠিক আছে। প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ, ন্যূনতম বিচ্যুতি এবং প্রতিসারক কোণের মধ্যে সম্পর্ক লেখো। দেখো, যখন ন্যূনতম বিচ্যুতি বলবে তখন সম্পর্কটা হবে ডেল্টা এম ইকুয়াল টু 2i মাইনাস এ। ঠিক আছে, এইটা আইটা কি? আই হচ্ছে আপতন কোণ। আর যখন বলবে শুধুমাত্র হ্যাঁ চ্যুতিকোণ লেখো তখন হবে ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস এ। এটা মাথায় রাখবে। আর ডেল্টা এম যখন ন্যূনতম বলবে তখন এইটা হবে। গলীয় দর্পণ জলে ডোবালে দর্পণের ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তোমরা লিখবে বাংলায় কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। ঠিক আছে। কোন মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক মিউ এর সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক কি? মিউ ইকুয়াল টু সি বাই ভি। সিটা কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। আর ভিটা কি? যে মাধ্যমের মিউ সেই মাধ্যমে আলোর বেগ। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? দেখেছো কোশ্চেনটা চলে এসছে। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি? বেগুনি। ঠিক আছে, বেগুনি। হো 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 হো, না হবে না হবে না হবে না, এইটা আমি লক্ষ্য করিনি, একদম সরি, এক্সট্রিমলি সরি। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বলেছে, দৃশ্যমান বলেনি কিন্তু। তাহলে উত্তর হবে গামা। কি হবে? গামা রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড় দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পেল। দর্পণটি কি প্রকৃতির? অবতল। অবতল দর্পণ সবসময় বড় প্রতিবিম্ব দেখায়, যদি মানে কাছে কোনো বস্তুকে রাখা হয়, সবসময় নয়, যদি কাছে রাখি বস্তুকে। সেই জন্য অবতল দর্পণ কারা ব্যবহার করে? দাঁতের ডাক্তার, তাই না? প্রিজমে আলোকরশ্মির ন্যূনতম চ্যুতির শর্তটি কি হবে? আলোকরশ্মির ন্যূনতম চ্যুতি তখনই হবে যদি i1 সমান সমান i2 হয় এবং r1 সমান সমান r2 হয়। দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ধরনের দর্পণ? এখনই বলে দিলাম, অবতল দর্পণ। সাদা আলোর কোন বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সর্বনিম্ন হয়? মনে রাখবে, যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতিসারাঙ্ক কম, তাহলে লাল। গলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা কোন বিন্দু দিয়ে যায়? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কোন ধরনের লেন্স যুক্ত চশমা ব্যবহার করেন? দীর্ঘদৃষ্টি তার মানে কোন লেন্স? উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল। অবতল অধিবৃত্তাকার দর্পণ। ঠিক আছে, অবতল অধিবৃত্তাকার। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান কোথায়? সবাই জানো, 17 নম্বর শ্রেণী। আর এই শ্রেণী সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক কে? শুধু এই শ্রেণীর বলে নয়, গোটা পর্যায় সারণীর সে আছে এই শ্রেণীতে, তার নাম হচ্ছে কি ফ্লুরিন। একটি ইউরেনিয়াম উত্তর মৌলের নাম কি? নেপচুনিয়াম দিয়ে দাও। ঠিক আছে, নেপচুনিয়াম, তার মানে ইউরেনিয়ামের পরে যারা আছে তাদের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত? 0। নাইট্রোজেনের আধুনিক পর্যায় সারণীতে অবস্থান কোথায়? দেখো, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, তাহলে 2,5, তাহলে কোথায় আছে? দেখো, দুটো কক্ষপথ, তাহলে 2 নম্বর পর্যায়। আর 10+5 অর্থাৎ 15 নম্বর শ্রেণী, তাহলে 15 নম্বর শ্রেণী এবং 2 নম্বর পর্যায়। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। মৌলের ধাতব ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? দেখো, ইলেকট্রন যদি সে বর্জন করে তাহলে ধাতব ধর্ম বাড়বে, আর ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে ধাতব ধর্ম কমবে। তুমি যত একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যাবে না, ইলেকট্রনের গ্রহণের প্রবণতা বাড়বে, তাহলে কি হবে? ধাতব ধর্ম কমবে। ধাতব ধর্ম কমবে, কারণ তুমি জানো প্রথম দুটো পর্যায় কি? ধাতু। ঠিক আছে, তাহলে যত আমি এই দিকে যাচ্ছি তত কিন্তু অধাতু আসছে, তাহলে কি? ধাতব ধর্ম কমছে। শ্রেণী কি? এই যে উল্লম্ব সারিগুলো থাকে,
পর্যায় সারণীর, এগুলো কি বলা হয়? শ্রেণী। পর্যায় সারণীর উল্লম্ব সারিগুলোকে শ্রেণী বলে। একটি অষ্টযোজী মৌলের নাম লেখো। নিয়ন, ঠিক আছে, যাদের শেষে 8টা আছে। কোন শ্রেণীর মৌলগুলি সন্ধিগত মৌল? 3 থেকে 12 নম্বর শ্রেণী, ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো সোডিয়াম, ফ্লুরিন, আয়রন, এদের মধ্যে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সোডিয়াম। কারণ সোডিয়াম চাইবে, সোডিয়ামের কত 2,8,1, ও চাইবে একটা ইলেকট্রন আমি ত্যাগ করে দেবো। কখন ত্যাগ করব? ঠিক আছে, খুব তাড়াতাড়ি ত্যাগ করে দিতে চাইবে একটা ইলেকট্রন, তাই ও তড়িৎ ধনাত্মক। আয়নীভবনের ফলে উৎপন্ন আয়নের সংখ্যা, আচ্ছা এই কোশ্চেনটা টাইপিং মিস্টেক আছে, বাদ দাও। জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম, দেখো জারণ ক্ষমতা মানে কি বলতো? জারণ ক্ষমতা মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, সেটাই হচ্ছে জারণ ক্ষমতা, ইলেকট্রন গ্রহণের প্রবণতা। তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে কম কার? গ্রহণের প্রবণতা সব থেকে কম হচ্ছে গে আই এর। কারণ কেন এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো যদি তুমি 17 নম্বরে যাও দেখবে FCl BrI, তাহলে আই এর বর্জনের প্রবণতা বেশি, মানে গ্রহণের প্রবণতা কম। তাহলে প্রথম আই, তারপরে Br, তারপরে Cl, তারপরে F, এরকম করে হবে। আচ্ছা, কোন শ্রেণীর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির বিজারণ ক্ষমতা বাড়ে না কমে? দেখো বিজারণ ক্ষমতা মানে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, ঠিক আছে। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে, সরি উল্টো বলছি, বিজারণ ক্ষমতা বলছে না, বিজারণ তো নয়। তাহলে বিজারণ ক্ষমতা মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, ইলেকট্রন বর্জন করার ক্ষমতা। তাহলে যত তুমি ওপরের থেকে নিচে নামবে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা কি হবে? বাড়বে, কারণ কক্ষপথটা দূরে সরে যাচ্ছে, ইলেকট্রন বর্জন করে যেতে চাইবে, তাহলে বাড়ে না কমে? বাড়ে। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু কোনটি? আচ্ছা, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীর সর্বাপেক্ষা কম বিজারণ ক্ষমতা সম্পন্ন ধাতু কোনটি? মানে কে ত্যাগ করতে চাইছে না একটা শ্রেণীর, হ্যাঁ ত্যাগ করতে চায় না সব থেকে কে? একদম প্রথম মৌলটা, সে ত্যাগ করতে চায় না, ঠিক আছে, বোঝা গেল। যত নিচে আসবে তত কিন্তু ত্যাগ করার প্রবণতাটা বাড়বে। তাহলে প্রথম মৌলটা যদি আমি একদম প্রথম শ্রেণী বলি, তাহলে কি হবে? লিথিয়াম। এবার তুমি বলতেই পারো যে স্যার লিথিয়াম তো স্যার 2,1, তাহলে ও তো একটা ত্যাগ করতে চাইবে। হ্যাঁ চাইবে, কিন্তু বাকিগুলোর থেকে তো কম না, বুঝতে পারলে? তাহলে এর বিজারণ ক্ষমতা হচ্ছে সব থেকে কম। মৌলের পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? বাড়বে, কমবে। যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে আকর্ষণ বল বাড়বে, আর আকর্ষণ বল বাড়লে এই কক্ষপথ ছোট হবে, তাই না? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে, আর ওপর থেকে নিচে গেলে বাড়বে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটি আধুনিক পর্যায় সারণীর কোথায় আছে? 17 নম্বরে, যার নাম ফ্লুরিন। HF অণু সমযোজী বন্ধন দ্বারা গঠিত, সত্য না মিথ্যা? এটা বলো তো কি হবে? সত্য, HF সমযোজী যৌগ। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী যৌগের উদাহরণ কি? জল, H2O, আবার কি? X ও Y মৌল দুটির পারমাণবিক সংখ্যা 6 এবং 9, কোনটি অ্যানায়ন গঠন করতে পারবে? তুমি 9 কে ভাঙো, 2,7, একে ভাঙো 2,4, তাহলে এ কি করবে? একটা ইলেকট্রন নেবে, তাহলে এই অ্যানায়নকে গঠন করবে, তাহলে Y অ্যানায়ন গঠন করবে। যে ইলেকট্রন তাড়াতাড়ি নেবে সেই তো অ্যানায়ন গঠন করবে, তাহলে Y গঠন করবে, কারণ একটা নিলে 8টা হয়ে যাবে। আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব থাকে না, ঠিক না ভুল? একদম ঠিক, আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব থাকে না। ওকে, বেশ। তারপরের কোশ্চেন দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো। NaCl, আবার কি? একদম ইম্পর্টেন্ট। সমযোজী ও তড়িৎযোজী যৌগের গলনাঙ্কের তুলনা করো। মনে রাখবে তড়িৎযোজীর গলনাঙ্ক বেশি, সমযোজীর কম। তাহলে এইটা কি? এইটা বেশি আর এইটা কম। NaCl এবং CHCl3 এর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? তড়িৎযোজী কোনটা? NaCl, তাহলে NaCl এর বেশি। তড়িৎযোজীর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময় বেশি। হাইড্রোলিথ কি যৌগ? হাইড্রোলিথ হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয়, ঠিক আছে, তড়িৎযোজী। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস বলা আছে, মৌলটির অণুর সংকেত কি হবে? দেখো একটা কথা বলি, এখানে 2, 8, 7 মানে কত? 17। 17 কার বলো তো? ক্লোরিনের। তাহলে ক্লোরিনকে আমি অণু হিসাবে লিখলে কি লিখি? Cl2, তাহলে দ্বিপরমাণবিক, তাই না? তাহলে এখানে লিখবো A2। আয়নীয় যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য, সত্য না মিথ্যা? একদম সত্য, ইয়েস। কোন রাসায়নিক বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে? সমযোজী। সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে।
অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও। অষ্টক নেই, মানে অষ্টক পূর্তি করে না, ঠিক আছে। একটি সুস্থিত ক্যাটায়ন হচ্ছে H+, ঠিক আছে। কোন জাতীয় মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং কোন জাতীয় মৌল ইলেকট্রন বর্জন করে? ইলেকট্রন গ্রহণ করে অধাতু আর বর্জন করে ধাতু। জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? একদম সহজ প্লাস ইম্পর্টেন্ট, সমযোজী। একটি যৌগের সংকেত লেখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। একদম ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো ভিডিওটা এতটাই ছিল। এরকম তোমাদের সাজেস্টিভ ভিডিও পরপর আসবে, দেখতে থাকো আর ভালো করে পড়াশোনা করো।